আবাসিক হোটেলে আগুনে 4 জন নিহত, শ্বাসরোধে মৃত্যু জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনে মানা হয়নি রাজুকের বিল্ডিং কোড। প্রাথমিকে 6,500 শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত স্থগিত আপিল বিভাগে। বেশ কমাস ধরে আন্দোলন করছিলেন বাদপড়ারা। দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে পলাতক দল, বললেন প্রধান উপদেষ্টা। ব্যর্থতা থাকলেও এগুচ্ছে সরকার, কেটেছে ভারতের সাথে সম্পর্কের মেঘ। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। গাজায় আবারও ত্রাণ প্রবেশ বন্ধে দুর্ভিক্ষের শঙ্কা। দিশেহারা বাসিন্দারা ছুটছেন জাতিসংঘ সহায়তা কেন্দ্রে। ইসরায়েলের নিষ্ঠুরতম পদক্ষেপের সমালোচনা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 12:15টার দিকে 6তলা ভবনের 2য় তলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাড়িধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর 1টা 4 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় ভবনের 6ষ্ঠ তলা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 4 জনই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এ সময় বলেন, ভবনটিতে মানা হয়নি রাজুকের ভবন কোড, ছিল না ফায়ার এক্সিটের কোনো ব্যবস্থাও। ভেতরের গ্লাসগুলো ফিক্সড হওয়ায় ধোঁয়া পেরোতে পারেনি। এ সময় পুলিশ জানায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করে মামলা দায়ের হবে। এতে কারো গাফিলতি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাথে সাথে আমাদের 2টা ইউনিট কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে 2টা ইউনিট ঘটনাস্থলে পাঠাই। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 13:40 মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। একটা ডেড বডি আমরা পেয়েছি। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে। সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর আগে গত বছরের 27 নভেম্বর এই মামলায় খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল দায়ের করে দুদক রাষ্ট্রপক্ষ। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, খালাস পেলেও অমানবিক হয়রানির শিকার হতে হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। জানান, এই মামলার 33 জন সাক্ষীর কেউ এই দুর্নীতি প্রমাণ করতে পারেনি। উল্টো যারা রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যেককে বিভিন্ন সময় পুরস্কৃত করেছে তৎকালীন সরকার। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। এর আগে গত 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করেন হাইকোর্ট। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করলে শুনানির জন্য 3 মার্চ নির্ধারণ করেন আদালত। গেল 31 অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই বিজয় আসলে 6,531 জন শুধু শিক্ষকই না, 6,531 জনের যে পরিবার সবার বিজয়, সুতরাং পুরো রাষ্ট্রের বিজয়। আইনের তার তো ফোরাম আছে, সুতরাং আইনের যেমন আজকে যে সমস্ত শিক্ষকরা যাদের বিরুদ্ধে ইতিপূর্বে কেউ অভিযোগ করেছিলেন
তারাই কিন্তু চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে। সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। বলেছেন, চেষ্টা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এখনও সংলাপ শুরু করতে পারেনি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীকে দাঁড় করাতেই কয়েক মাস লেগে গেছে, এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। ফ্যাসিবাদ পতনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সামনে বুক উঁচিয়ে লড়াই করেছে নিরস্ত্র ছাত্র জনতা। রক্তাক্ত জুলাই আগস্টের পর পতন হয় ফ্যাসিবাদের। ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা গ্রহণের ৬ মাস পর সরকারের সামনে এসেছে নানা প্রশ্ন। সেসব বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ধ্বংসস্তূপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। দেশ বিদেশেও আস্থা অর্জন করেছে অন্তর্বর্তী সরকার। যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। জবাবে তিনি বলেন, পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস ফেরাতেই লেগে গেছে কয়েক মাস। পলাতক একটি দলও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। প্রধান উপদেষ্টার মতে, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে চক্রান্তের কারণে দুই দেশের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দেয়, তবে মূল সম্পর্কে কোনো ফাটল ধরেনি বলেও দাবি তার। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি। আওয়ামী লীগের রাজনীতি করার প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, দেশ সবার, কারো কাছ থেকে কেড়ে নেয়ার কিছু নেই, তবে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এটুকুই শুধু। রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট ও মিয়ানমার সংকট মোকাবেলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে বাংলাদেশের সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ইইউ কমিশনার। সোমবার রাষ্ট্রীয় ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাদজা লাহবিব। এ সময় তিনি বলেন, ইইউ এবছর রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং বাংলাদেশে আশ্রয়দাতা সম্প্রদায় সহ মিয়ানমার সংঘাতের জন্য ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে। বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতায় আটকা পড়া মানুষের জন্য এই সহায়তা দেওয়া হবে। বৈঠকে জ্বালানি সংযোগ, বিশেষ করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন ইইউ কমিশনার। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে নবনির্বাচিত কর আইনজীবী নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে। যত তাড়াতাড়ি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তত মঙ্গল বলেও মন্তব্য করেন আমির খসরু। যত দেরি হবে তত দেশ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক সরকার ব্যতীত এক দিন যাচ্ছে। দ্রব্যমূল্যসহ বিভিন্ন সেক্টরের অস্থিতিশীলতা জনজীবন দুর্বিষহ করে তুলছে।
রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এক্সপ্রেসওয়েতে স্বয়ংক্রিয় পদ্ধতির পরিবর্তে টোল আদায়ে চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। এতে সাময়িক ভোগান্তি হলেও আজ অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। তবে রোববার কর্তৃপক্ষের হঠাৎ এমন সিদ্ধান্তে বেশ বিড়ম্বনায় পড়েন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। উদ্বোধনের পর থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করে আসছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এতদিন যা চলছিল স্বাভাবিক গতিতে, তবে রোববার হঠাৎ বদলে যায় তেজগাঁও প্রান্তের টোল আদায়ের চিত্র। স্বয়ংক্রিয় মেশিনের পরিবর্তে টোল নেওয়া হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। রোববার এক্সপ্রেসওয়ের 2 লেন বিশিষ্ট সংযোগ র্যাম্পের মুখে দাঁড়িয়ে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের ফলে দেখা দেয় তীব্র যানজট, যা অস্থায়ী টোল প্লাজা থেকে স্বয়ংক্রিয় টোল প্লাজা ছাড়িয়ে পৌঁছে যায় তেজগাঁওয়ের মূল সড়কে। তবে সোমবারের চিত্র কিছুটা ভিন্ন। এক্সপ্রেসওয়ের মূল সড়কের উপর অস্থায়ী টোল প্লাজার 4 লেনে দাঁড়িয়ে 12 জন টোল কর্মী, যারা রোদের মধ্যে দাঁড়িয়ে করছেন বিরামহীন টোল আদায়। ফলে দীর্ঘ অপেক্ষা না করেই দ্রুত পার হতে পারছে যানবাহন। রোববার প্রথম দিন হওয়ায় গাড়ির চাপ সামলাতে কিছুটা বেগ পেতে হয়েছে কর্তৃপক্ষকে। এ নিয়ে যাত্রীদের মাঝেও ছিল মিশ্র প্রতিক্রিয়া। মানুষ এখানে এসে একটু স্বস্তির জন্যই উঠে, এবং এটা টাকা দিয়ে উঠছে কিন্তু নিচে না গিয়ে, তার জন্য সময়টা একটু কাভার করতে পারে। কিন্তু এখানে দেখা যায় যে উঠে আরেক বিড়ম্বনা। যখন 6টা গাড়ি ছাড়তেছেন আরামসে 6টা গাড়ি র্যাম্পে উঠে যাচ্ছে, এখন 100 গাড়ি এসে ঢুকে কিভাবে এই 6টা লেনে আসবে? এখানে জায়গা, র্যাম্পে জায়গা আছে। আমার এখানে আসতে প্রায় 10 মিনিট সময় লাগছে, কিন্তু ওখানে থাকলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের ভিতর হয়ে যেত। নিচের গাড়িগুলো জাম লাগতে লাগতে আপনার হচ্ছে বিজয় সরণি ব্রিজ পার হয়ে তেজগাঁও উই রোড হয়ে যেত, 7 রাস্তা পর্যন্ত এই জাম যেত। এখন এখানে আসার কারণে যে যানজটটা, গাড়ির টোল দিতে যে টাইমটা লাগে ওইটা আমরা এলিভেটর উপরে দিতেছি। আমাদের নিচের রাস্তায় যে টাইমটা ব্যয় হচ্ছে ওইটা উপরে হচ্ছে, যার কারণে নিচের রাস্তা ফাঁকা যেতেছে। কর্তৃপক্ষ জানায়, যানজট কমাতে পুলিশের পরামর্শে এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে পুরো রমজানেই চলবে ম্যানুয়াল পদ্ধতির পরীক্ষামূলক টোল আদায়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি দায়িত্বশীল কেউ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রমজানের দ্বিতীয় দিনে ইফতার বাজারের খবর জানবো। আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন বেলি রোড এলাকায়, সেখানকার খবর জানাবেন তিনি। শান্ত, দ্বিতীয় দিনে ইফতার বাজারের বেচাকেনা ও মানুষের সমাগম কেমন দেখছেন আপনি জানাবেন। আমি আছি বেইলি রোডে এবং এখানে বলতে হবে যে প্রায় আধা ঘন্টা হলো মানুষজন কিন্তু এখানকার যে বিভিন্ন ইফতারের দোকানগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে কিন্তু আসতে শুরু করেছেন এবং বেশ ভালোই বেচা বিক্রি শুরু হয়েছে। এখন পর্যন্ত বলতে হবে যে তাদের যে প্রথম পছন্দের তালিকা বা বেশি বিক্রি হওয়ার যে বিষয়, সেটি হালিমের দিকে মানুষের আকর্ষণ বেশি রয়েছে। একই সাথে ইফতার বাজারগুলোতে বিভিন্ন ধরনের ভাজা পোড়ার আইটেম, কাবাব আইটেম, পরোটা রয়েছে, রুটি রয়েছে, মিষ্টান্ন আইটেম, জিলাপি রয়েছে, খিরসা বা ফালুদা ধরনের আইটেম রয়েছে এবং বিভিন্ন ধরনের ভাজা পোড়া আছে এবং কারি আইটেম রয়েছে। সব কিছু মিলে বলতে হবে যে ইফতারকে আসলে একদমই সম্পূর্ণ করার জন্য যে ধরনের খাবার রাখা প্রয়োজন, যত ধরনের খাবার রাখা প্রয়োজন, সেই খাবারগুলো তারা কিন্তু এখানে আয়োজন করেছেন এবং ক্রেতারা যারা রয়েছেন, রোজাদার যারা রয়েছেন, তারা তাদের পছন্দ মতো ইফতারগুলো সংগ্রহ করছেন এবং দাম নিয়ে এখানকার বিক্রেতা যারা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই সমিতির পক্ষ থেকে যে কোনোভাবেই তাদের যে দাম রয়েছে সেই দাম মূল্য বৃদ্ধি করবেন না, অর্থাৎ গেল বছরের দামেই কিন্তু এখানকার ইফতারগুলো বিক্রি হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু বেশ স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যেই তাদের খাবারগুলো সংগ্রহ করছেন, ইফতারগুলো সংগ্রহ করছেন। শান্ত, ধন্যবাদ আপনাকে। রমজানের শুরুতেই গাজায় আবারও ত্রাণ প্রবেশ বন্ধ করায় দিশেহারা হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। যুদ্ধ বন্ধের আলোচনা না করে ত্রাণ বন্ধ করে দেয়াকে নিষ্ঠুরতম বলছেন ফিলিস্তিনিরা। খাবার নিতে ছুটছেন জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর কেন্দ্রের দিকে। এই অবস্থায় আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক জেঁকে বসেছে গাজাবাসীর মধ্যে। সবজিসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কিনতে অস্থায়ী এসব বাজারে ভিড় গাজাবাসী। ইসরায়েলি বাধায় উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে গেছে। ফলে যে যতটুকু পাচ্ছেন রুটি, ডাল, ময়দার মতো পণ্য কিনে রাখছেন, কিন্তু চড়া দাম হওয়ায় অনেকেই ফিরছেন খালি হাতে। সব মিলিয়ে আবারও দুর্ভিক্ষের সংখ্যা দেখা দিয়েছে গাজায়। সকালে একদম, বিকেলে আবার আরেক দাম। ত্রাণ প্রবেশ বন্ধ মানে আবারও খাবারের তীব্র সংকট। মানুষজন তাই যতটা পারছে খাবার কিনে রাখছে।
এক রোজা না যেতেই গাজায় আবারও ত্রাণ প্রবেশ নিষিদ্ধ করে ইসরায়েল। বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত। এরই মধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইডিএফ সেনাও। এই সিদ্ধান্তকে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত বলে মনে করছেন গাজাবাসী। এক যুদ্ধে এমনিতেই আমাদের সব ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে নেতানিয়াহুর সাথে সুর না মেলানোর কারণে ওরা সব ক্রসিং বন্ধ করে দিয়েছে যাতে কোনো ত্রাণ প্রবেশ করতে না পারে। এই রোজায় ত্রাণ না পেলে খাবো কি? আমরা আতঙ্কিত। ট্রাম্প নেতানিয়াহু জোট বেঁধে আবারও যুদ্ধ শুরু করলে তা হবে আগের থেকেও ভয়াবহ। আমি জানি না রমজান মাসে ত্রাণ সহায়তা না পেলে আমরা বাঁচবো কিভাবে। বাজারগুলোতে চড়া দামের কারণে কিছু কেনা যাচ্ছে না। খাবার নিতে জাবালিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। চারদিকে ছড়িয়েছে আতঙ্ক। পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার চলাকালে গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েল সম্মত হলেও এতে রাজি হয়নি হামাস। আর এতেই চটে গিয়ে আবারও গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের জেরে সাময়িক সময়ের জন্য অস্কার অনুষ্ঠান স্থগিতে বাধ্য হয় আয়োজক কমিটি। সোমবার একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর উপলক্ষে হলিউডের ডলবি থিয়েটার ঘিরে ছিল নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি। এর মধ্যেই আশপাশের এলাকায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল ফিলিস্তিনপন্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে অস্কার অনুষ্ঠানে আগতদের গাড়ি বহর। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত অতিথিদের নিজ নিজ গাড়িতে অবস্থান করতে বার্তা পাঠায় আয়োজক কমিটি। কিছু সময়ের মাঝেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আবার শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই রাশিয়া ইউক্রেন সংকটের সমাধান চান ইউরোপীয় নেতারা। লন্ডনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এর পাশাপাশি ইউক্রেনের রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে কাজ করবে ইউরোপ। এছাড়াও মস্কোর উপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতেও সম্মত হয়েছেন ইউরোপের নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমারের ডাকে লন্ডনে জড়ো হন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ছিলেন সামরিক জোট ন্যাটোর শীর্ষ কর্মকর্তারাও। সম্মেলনে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নানা উদ্যোগ আর ট্রাম্প জেলেনস্কি বিবাদের প্রেক্ষিতেই ইইউ নেতাদের এই তোড়জোড়। এ সময় ইউক্রেন যুদ্ধ বন্ধে ৪ দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেন ইউরোপের নেতারা। রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয় এ পরিকল্পনায়। এছাড়াও রুশ আক্রমণ ঠেকাতে ইউরোপ একজোট হয়ে কাজ করবে। ইউক্রেন আর কখনো রাশিয়ার কথায় নাচবে না। কিয়েভ কখনো মস্কোর আগ্রাসনের শিকার হলে ইউরোপ তা প্রতিহত করবে। ইউরোপীয় নেতারা জানান যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে সংকট সমাধান করতে চান তারা। তাই শান্তি পরিকল্পনার এই প্রস্তাবের খসড়া পাঠানো হবে ওয়াশিংটনে। ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে যা হয়েছে তার পুনরাবৃত্তি কেউ দেখতে চায় না। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইউরোপের বিশ্বস্ত মিত্র। তাই ওয়াশিংটন আমাদের অবিশ্বস্তকেও এটা ভাবার সুযোগ নেই। এদিকে আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার জন্য ইউরোপকে দায়ী করছে রাশিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন। যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইউক্রেনের একটি এয়ারপোর্টে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ধ্বংস করা হয়েছে ইউক্রেনের একটি জ্বালানি অবকাঠামো, জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও দোনেৎস্ক, খেরসন ও লুহানস্ক এলাকাতেও ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। হতাহত হয়েছে বেশ কিছু ইউক্রেনীয় সেনা। বিধ্বস্ত করা হয়েছে যুদ্ধযান সহ কিয়েভের বিভিন্ন সামরিক সরঞ্জাম। তবে ইউক্রেনের দাবি রাশিয়ার এসব হামলা প্রতিহত করেছে কিয়েভ। ফ্রন্টলাইনে গেল ২৪ ঘন্টায় ৭২টি স্থানে সরাসরি সংঘাতে জড়িয়েছে দুপক্ষ। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মহাশূন্যে নতুন আকাশযান পাঠালো রাশিয়া। সয়ুজ সিরিজের একটি রকেটে করে সফলভাবে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটির। উত্তর রাশিয়ার আর্খানজেলস্কে অবস্থিত প্রেস্টস্ক কসমোড্রোম থেকে সফলভাবে ছোড়া হয় সয়ুজ 2.1 সিরিজের রকেটটি। সোমবার বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা বিষয়ক খাতে সহযোগিতার জন্য পাঠানো হয়েছে মহাকাশযানটি বলে জানিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। সাধারণত বৈজ্ঞানিক গবেষণা এবং অনুসন্ধানমূলক অভিযানের উদ্দেশ্যে সয়ুজ সিরিজের রকেটে করে মহাকাশযান পাঠিয়ে থাকে রাশিয়া। আর এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।